হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করছি প্রথমে। আচ্ছা, এবারে সবাই কি নেট পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, কেমন হয়েছিল পরীক্ষা? হয়েছে, মোটামুটি তো ভালোই হয়েছে। হ্যাঁ, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, নাটকের অংশটা তাহলে তোমরা যে পরীক্ষা দিয়েছো, নাটক থেকে কতগুলো প্রশ্ন এসেছিল বলো তো? 13টা এসেছিল ম্যাম। 13টা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। কিন্তু আমাদের কটা ইউনিট আছে? 10টা। 10টা ইউনিট আছে। আর টোটাল আমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিতে হয়? সেকেন্ড পেপার থেকে 100টা। হ্যাঁ, 100টা প্রশ্ন। তাহলে আমাদের যদি 10টা ইউনিট থাকে, আমাদের যদি 100টা প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে আমাদের এক একটা ইউনিট থেকে কতগুলো করে প্রশ্ন পড়বে বলে অনুমান করা হয়? ওই মোটামুটি কিছু ইউনিটে ওই 8টাও পড়ে, কিছু ইউনিটে 12টাও পড়ে, এইরকম হয় আর কি। হ্যাঁ, এরকম হয়। কিছু ইউনিট কিন্তু থেকে 10টাও হয়। হ্যাঁ, কিন্তু আমাকে টার্গেট রাখতে হবে যে 10টা করে হয়। কিন্তু সববারই নাটক থেকে কিন্তু 13টা প্রশ্ন আসে না, বা যে কোনো ইউনিট থেকে এক একবারে বেশি প্রশ্ন আসে না। বেশি প্রশ্ন আসে মধ্যযুগ থেকে, ঠিক আছে। তারপর ভাষার অংশ থেকেও আসে অনেকখানি প্রশ্ন, ছোট গল্প থেকে আসে। আর নাটক প্রহসন থেকে আমি এবারে প্রশ্ন দেখলাম, বেশ অনেকগুলোই প্রশ্ন এসেছে। তো নাটকের যে পার্টটা ছিল, সেই প্রশ্নের উত্তর করে আসার পরে নিশ্চয়ই সকলে মিলিয়ে দেখেছিলে। শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, মিলিয়ে দেখেছিলে? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, কোন জায়গাটায় সমস্যা হচ্ছে? আমার তো বেশি এই এলোমেলোটায় প্রবলেম হচ্ছে আর কি। কোনটায় বলো, শুনতে পাচ্ছি না। ম্যাম, গানের দিকে মাঝে অনেক জায়গায় মাঝের লাইন তুলে দেয়, আর কিছু ক্রমও তো প্রবলেম হয়। আচ্ছা, গানের সমস্যা হচ্ছে আর ক্রমগুলোই সমস্যা হচ্ছে, তাই তো? আর বাকি যে উক্তি থাকছে, সংলাপ, এইগুলোতে সমস্যা হচ্ছে না? হ্যাঁ ম্যাম, হচ্ছে। আচ্ছা, তাহলে বেশি প্রশ্ন আসে কিন্তু এই গান, ক্রম আর সংলাপ থেকে, ঠিক আছে। এবার আমরা দেখছি, আগে দেখো নাটক আর প্রহসন। আমাদের যে কটা নাটক আছে, কটা নাটক পড়তে হবে আমাদের? 10টা নাটক। 10টা নাটক। তার মধ্যে কিন্তু একেই কি বলে সভ্যতা, এটা একটা প্রহসন, ঠিক আছে। আচ্ছা, আমাদের নাটক পড়তে গেলে, হ্যাঁ, আমরা যখন ইউজিসি নেটের প্রস্তুতি নেব, ঠিক আছে, তখন আমাদের নাটকের যে সারাংশ, ওটা শুধু মাথায় রাখলেই অল্প একটু হবে। কারণ যে কোন বিষয়টাকে কেন্দ্র করে আমরা এগিয়ে যাব, সেইটা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। আর বেশি বোঝার মানে যে আমাকে বুঝে বুঝে পড়তে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আমাকে আগে কি দেখতে হবে, নাটকের যে 10খানা নাটক বা প্রহসন আছে, সেই থেকে প্রশ্ন উত্তর রেডি করতে গেলে আমাকে আমি ধরো আমি একটা নাটকের প্রস্তুতি নেব, ঠিক আছে। আগে নাটকের নাম জানতে হবে। আমি এখানে কি নাটকের নাম নিয়েছি বলো? জমিদার দর্পণ। জমিদার দর্পণ নাটকের নাট্যকার কে? মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন। হ্যাঁ, এবার নাটকের নাম বললে, নাট্যকারের নাম বললে, নাটকের উৎস মানে একটা নাটক বা গল্প বা উপন্যাস যাই বলো না কেন, যখন লেখেন লেখক, তখন কি হয় যে একটা ঘটনাকে কেন্দ্র করে তো লেখে। তো সেই রকমই প্রত্যেকটা নাটক লেখার পেছনে, মানে নাটক হোক, উপন্যাস হোক আর ছোট গল্পই হোক, আমি এখানে নাটক পড়াচ্ছি যেহেতু, আমি তাই নাটকের কথা বলছি, যে যখন লিখেন
তখন হচ্ছে যে একটা ঘটনাকে কেন্দ্র করে। তাহলে আমি যে জমিদার দর্পণ নাটকটার কথা বলছি, জমিদার দর্পণ নাটকটা কোন ঘটনাকে কেন্দ্র করে লেখা হচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে? ম্যাম ওই নীল দর্পণ নাটকটিকে ওই কিছুটা কেন্দ্র করে জমিদার দর্পণ নাটকটি রচিত হয়েছে। নীল দর্পণ নাটককে কেন্দ্র করে? না ম্যাডাম, ওই হচ্ছে কিছুটা ওই জমিদারদের অত্যাচারকে কেন্দ্র করে। সেই সময় যে জমিদার নীতি, রাজস্ব আদায়, জমিদারদের শোষণকে কেন্দ্র করে। এই যে সিরাজগঞ্জে কৃষক বিদ্রোহের পটভূমিকাকে কেন্দ্র করে। আচ্ছা, এরপরে আমাদের কি মনে রাখতে হবে যে নাটকের প্রকাশকাল কত? তাহলে আমাদের জমিদার দর্পণ নাটকের প্রকাশকাল কত? 1873। 1873। ইংরেজির সাথে সাথে আমাদেরকে কিন্তু বাংলার সালটাও মনে রাখতে হবে, ঠিক আছে? আর নাটকটা কোথা থেকে প্রকাশ হয়েছে, ঠিক আছে? এটা আমাদের যে 10খানা নাটক বা প্রহসন আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই এটাকে তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই 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 পেজটা নিয়ে কিছু সমস্যা আছে আর কারো? কারো কিছু জিজ্ঞাসা আছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের পেজে যাই। হ্যাঁ, এবার দেখো আরেকটা কোশ্চেন যেটা আসে আমাদের, দেখো প্রত্যেক বছর কিন্তু নাটকের মানে নেটের যে প্রশ্ন হয়, সেই একই রকম প্রশ্ন কিন্তু বারবার পড়ে না। কখনো দেখবে নাটক সম্পর্কে অভিমত দেয় যে কোন নাটক, এই নাটক সম্পর্কে ধরো একেই কি বলে সভ্যতা, এই প্রহসন সম্পর্কে কে কি বলেছে? জমিদার দর্পণ নাটক, ঠিক আছে? জমিদার দর্পণ নাটক সম্পর্কে কে কি অভিমত দিয়েছে, ঠিক আছে? তারপরে আরো নাটক আছে, জোনা নাটক সম্পর্কে কে কি অভিমত দিয়েছে, নবান্ন নাটক সম্পর্কে কে কি বলেছে। প্রত্যেকটা নাটক সম্পর্কে কেউ কেউ কিছু না কিছু বলে গেছে, ঠিক আছে? তেমনি আমাদের জমিদার দর্পণ নাটক সম্পর্কে কে অভিমত দিয়েছে, এখানে আমি কার কথা লিখেছি? বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলেছি, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নাটক সম্পর্কে অভিমত দিয়েছেন যে জমিদার দিকের অত্যাচার উদাহরণের দ্বারা বর্ণিতকরণ ইহার উদ্দেশ্য, নীলকর দিকের সংখ্যাতুল্যনের যে উদ্দেশ্য ছিল, সাধারণ জমিদার সম্বন্ধে ইহার সেই উদ্দেশ্য। এটা তুমি দেখবে, মানে তোমরা দেখবে যে একেই কি বলে সভ্যতার যে প্রহসনটি রয়েছে, সেই প্রহসন সম্পর্কে অনেকেই অভিমত দিয়েছেন। যেমন তার মধ্যে সনত কুমার নস্কর বলে একজন আছেন, শুনেছো সনত কুমার নস্করের নাম? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, উনি আছেন, আশুতোষ ভট্টাচার্য আছেন। এইসব বিষয়গুলো মাথায় রাখবে যে নাটক সম্পর্কে, আমি যে নাটকটা পড়ছি, আমি ধরো একদিনে একটা নাটক পড়বো, আমাকে তো, আমি যখন এনটিএ নেট যখন আমার টার্গেট থাকবে, তখন আমাকে কি করতে হবে? আমাকে তো নিজের একটা রুটিন শিডিউল করে নিতে হবে। সেই রুটিনে তুমি ধরো একদিনে একটা নাটক পড়লে, সেই একদিনে একটা নাটকের তুমি প্রথমের যে পিডিএফটা বললাম, যে নাটকের নাম, নাট্যকারের নাম, কোন সালে প্রকাশিত হচ্ছে নাটকটা, কোথা থেকে প্রকাশ হচ্ছে, নাটক সম্পর্কে কে কি বলছে, আর একটা বিষয় যে এই নাটকটা প্রথম কোথায় অভিনীত হচ্ছে। বুঝতে পারছো? সব নাটক কিন্তু অভিনয়যোগ্য নাটক, প্রত্যেকটা নাটকই অভিনীত হয়েছে। যেমন যদি আমরা বলি একেই কি বলে সভ্যতা প্রহসন, এটা কোথায়, মানে এই নাটকটা কিন্তু অভিনীত হয়ে ওঠেনি, কিন্তু নাটকটা লেখা হয়েছিল যে থিয়েটারের কে উদ্দেশ্য করে। সেই থিয়েটারটার নাম কি ছিল? শোভাবাজার থিয়েটারের জন্য লেখা হয়েছিল, কিন্তু তারপরে শোভাবাজার থিয়েটারে অভিনীত হয়েছিল। হ্যাঁ, কিন্তু যেই থিয়েটারের উদ্দেশ্যে লেখা হয়েছিল সেখান থেকে অভিনীত হয়নি।
হ্যাঁ ম্যাম। হুম, ঠিক আছে। এই যে এটা বললাম যে কোথা থেকে অভিনয় হয়েছে আর অভিনয়ের সাল আর তারিখ, ঠিক আছে। এই নাটকটা আমাদের জমিদার দর্পণ নাটক কত সালে লেখা হয়েছিল? 1873। শুনতে পাচ্ছ? জমিদার দর্পণ নাটকের প্রকাশকাল কত? হ্যাঁ, 1873 প্রকাশকাল, কিন্তু নাটকটা অভিনীত হচ্ছে 1973 সালে, 100 বছর উপলক্ষে, ঠিক আছে, সাড়ম্বরে অভিনীত হয়েছিল। তারপরের পেজে এসো। এবার তথ্য, নাটক যখন পড়বো আমি, নাটকের কে প্রচ্ছদ পট অঙ্কন করেছে আর কে ভূমিকা রচনা করেছেন, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। নাটকের প্রচ্ছদ অঙ্কন করেছেন কে? জমিদার দর্পণ নাটকের প্রচ্ছদ কে অঙ্কন করেছেন? রঞ্জন দত্ত। হ্যাঁ, একদম। আর ভূমিকা রচনা কে করেছেন? সোহরাব হোসেন। সোহরাব হোসেন। তেমনি যদি আমি প্রথম পার্থ নাটকটা দেখি, প্রথম পার্থ নাটক পড়া হয়েছে? হ্যাঁ ম্যাম, হয়েছে। হ্যাঁ, প্রথম পার্থ হচ্ছে কি নাটক বল? একদম, কাব্যনাট্য। এর প্রচ্ছদ কে করেছিল? পূর্ণেন্দু পত্রী, ঠিক আছে। এরকম প্রত্যেকটা নাটকের কিন্তু ভূমিকা কে, প্রচ্ছদ পট কে অঙ্কন করেছেন, এরকম ভাবে শর্ট শর্ট করে প্রশ্ন আসবে না। যেমন তোমার এটা শুদ্ধ অশুদ্ধ, যে নাটকের প্রচ্ছদ পট অঙ্কন করেছেন রঞ্জন দত্ত, এটা শুদ্ধ না অশুদ্ধ? ভূমিকা রচনা করেছেন অন্য একটা নাম দিয়ে দিল হোসেন বলে, শুদ্ধ না অশুদ্ধ? তারপরে কি দেখতে হবে আমাকে নাটকের ক্ষেত্রে, যে নাটকটা কাকে উৎসর্গ করা হয়েছে। প্রত্যেকটা নাটকই কেউ, মানে কাউকে না কাউকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। কি নাটক, এই নাটকটা কাকে উৎসর্গ করা হয়েছে? জমিদার দর্পণ নাটক। ম্যাম, মীর মোহাম্মদ আলী। হ্যাঁ, কিন্তু তুমি মানে মানে এটার প্রস্তুতি হচ্ছে, তুমি শুদ্ধ অশুদ্ধ তোমাকে নির্বাচন করতে গেলে তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। কোথাও যে পরম পূজ্যপাদ এই শব্দটাও ইউজ করতে হবে তোমাকে, ঠিক আছে। মানে প্রত্যেকটা তোমাকে চোখ, যেখানে চোখ পড়বে যেটা লেখা আছে তোমাকে সেটাই দেখতে হবে। পরম পূজ্যপাদ শ্রীযুক্ত মীর মোহাম্মদ আলী সাহেব পূজ্যপাদেশু, একে উৎসর্গ করা হয়েছে। তেমনি আমরা যদি বলি যে হচ্ছে এই একেই কি বলে সভ্যতা প্রহসন, এটা কাকে বলা হয়েছে? মলুকচাঁদ শর্মা। রাজা ঈশ্বরচন্দ্র সিংহকে। হ্যাঁ, একদম, রাজা ঈশ্বরচন্দ্র সিংহকে একেই কি বলে সভ্যতা না প্রহসনটি উৎসর্গ করা হয়েছে। প্রত্যেকটা নাটকই উৎসর্গ হয়েছে, উৎসর্গিত করেছেন কেউ না কেউ। যে কোনো বই যখন লেখা হয় একটা উৎসর্গ বলে থাকে। তারপরে কি আছে, কি দেখতে হবে আমাদের? চরিত্র। আমরা যখন নাটক পড়বো, নাটকের সারাংশটা একটা ছোট্ট 2-4 লাইনের মধ্যে, যে আমার প্রত্যেকটা অঙ্কে কি আছে, প্রত্যেকটা গর্ভাঙ্কে কি আছে, 2-4 লাইনের মধ্যে আমাকে মাথায় রাখতে হবে শুধু। মানে যে নাটকটা বুঝে বুঝে পড়তে হবে এরকম কোনো বিষয় নেই। আমি শুধু মাথায় রাখবো যে কি রয়েছে এর মধ্যে। আমাকে নাটকের প্রস্তুতি নিতে গেলে কি দেখতে হবে? চরিত্র পরিচিতি। চরিত্র পরিচিতির মধ্যে তোমাকে আগে ভাগ করে নিতে হবে, একটা পুরুষ চরিত্র, একটা নারী চরিত্র, আরেকটা হচ্ছে অপ্রধান চরিত্র। এই পুরুষ চরিত্রে কে কে আছে এখানে জমিদার দর্পণ নাটকে? হাওয়ান আলী আছে, আব্দুল্লাহ, ডক্টর কিং আছে, দুইজন চাচা, আরো ওই চার বসাই আছে, তারপর ওই সিরাজ আলী আছে, জামাল আছে।
একদম। এবার আমরা যখন চরিত্র পরিচিতি পড়বো তখন চরিত্রের পুরুষ যে চরিত্রগুলো আছে, পুরুষ বলো নারী বলো আর অপ্রধান চরিত্রই বলো, যে চরিত্র সেই চরিত্রটা কোন ভূমিকা পালন করছে, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। হ্যাঁ, যেমন জমিদার দর্পণ নাটকে হাইওয়ান আলী সে কার ভূমিকা পালন করছে এখানে? জমিদারের ভূমিকা। জমিদারের ভূমিকা। একদম, হাইওয়ান আলী এখানে জমিদারের ভূমিকা পালন করছে। আমি যদি এরকম যদি প্রশ্ন আসে যে জমিদার দর্পণ নাটকে যে দুজন সাক্ষী ছিল সেই দুজন সাক্ষীর নাম কি? জিতু মোল্লা হরিদাস। হরিদাস আর জিতু মোল্লা। হ্যাঁ, যে কোনো একটা বছর নেটের প্রশ্ন এসেছিল যে জুরির নাম কি ছিল? জমিদার দর্পণ, হ্যাঁ, জুরির নাম কি ছিল? তেমনি এরকম নারী চরিত্র এরকম প্রশ্ন আসবে যে আবু মোল্লার স্ত্রীর নাম কি, বা নুন নেহার কে ছিল? জমিদার দর্পণ নাটকে নুন নেহার চরিত্রটি, নুন নেহার হচ্ছে কে ছিল? তখন প্রশ্ন আসবে হাইওয়ান আলীর স্ত্রী, আবু মোল্লার স্ত্রী, আবু মোল্লার ভগ্নী। ঠিক আছে, হরিদাসের স্ত্রীর নাম কি? হরিদাস। হ্যাঁ, হরিদাসের স্ত্রী, হরিদাস কে ছিল? হরিদাসের স্ত্রীর নাম কৃষ্ণমণি, যে সাক্ষী দিয়েছে, বৈষ্ণবী ছিল যে। ঠিক আছে, আর অপ্রধান চরিত্রগুলো কি কি আছে? যে জজ আছে, ম্যাজিস্ট্রেট আছে, কনস্টেবল আছে, চাষা আছে, আরদালি আছে, আর মোসাহেব কজন ছিল এখানে? 4 জন ছিল। 4 জন ছিল। আর চতুর্থ মোসাহেবের একটা নাম ছিল, ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে। চতুর্থ মোসাহেবের নাম হচ্ছে চালাক দাস। হ্যাঁ, তারপর দেখবে এইটা হচ্ছে সব আমাদের যে 10খানা প্রহসন নাটক আছে, 10খানা নাটকের মধ্যেই এই জিনিসটা নেই। কিছু কিছু নাটকে রয়েছে যে কোন চরিত্রে কে অভিনয় করেছে। যেমন এখানে হাইওয়ান আলী জমিদারের ভূমিকা পালন করেছে, কিন্তু যখন অভিনীত হয়েছে নাটকটা, এই হাইওয়ান আলীর চরিত্রে কে অভিনয় করেছে এই জিনিসটা কিন্তু কিছু কিছু নাটকে আছে। যেটা হচ্ছে তোমার একেই কি বলে সভ্যতাতে আছে, জনা নাটকে পাবে, নবান নাটকে পাবে, হ্যাঁ, টিনের তলোয়ার আছে। যেমন আমি একেই কি বলে সভ্যতার কথা বলছি, কটা চরিত্র আছে একে কি বলে সভ্যতাতে? বলো কি কি চরিত্রগুলো ছিল? 7টা চরিত্রগুলো তো অনেক ছিল। হ্যাঁ, আমি তোমরা দুটো প্রধান চরিত্রের নাম বলো। ম্যাম, হরকামিনী, নবকুমার, কালী আর নব। হ্যাঁ, কালী আর নব, একদম। এরা হচ্ছে দুটো একদম প্রধান ভূমিকা পালন করেছে এই প্রহসনটিতে। কালী হচ্ছে মানে কালী যে অভিনয় করেছিল কালী চরিত্রে, তার নামটা কি ছিল? উপেন্দ্র কুমার দেব। একদম। এটা হচ্ছে যে প্রত্যেকটা নাটকের ক্ষেত্রে এটা না থাকলেও যে যে নাটকগুলোই রয়েছে সেই নাটকগুলো সেই চরিত্রের নামগুলো কে অভিনয় করেছে, তারপর প্রথম অভিনয় বলে একবার হয়েছে, প্রথমবার অভিনয় করেছে এই মানুষজন, আবার দ্বিতীয়বার যখন অভিনয় হয়েছে দ্বিতীয়বার কে অভিনয় করেছে। ঠিক আছে, এই দিকগুলোও দেখে রাখতে হবে। এবার আমাকে নাটকের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে একটা নাটকের কটা গর্ভাঙ্ক থাকে, কটা অঙ্ক থাকে, অঙ্কের মধ্যে কটা গর্ভাঙ্ক থাকবে, আবার কটা দৃশ্য রয়েছে আর কটা পর্ব রয়েছে। মানে এখানে যে আমাদের 10টা রয়েছে প্রহসন নাটক মিলে, সেখানে কিন্তু সব নাটকের অঙ্ক নেই। আর সব, আচ্ছা, দৃশ্য আছে কোন নাটকের মধ্যে বলো তো? সিংহাসনের ক্ষয়রোগ। একদম, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে সিংহাসনের ক্ষয়রোগে কিন্তু কটা দৃশ্য আছে? 3টা দৃশ্য। হ্যাঁ, এরকম যদি প্রশ্ন আসে যে সিংহাসনের ক্ষয়রোগ নাটকের পর্ব সংখ্যা 3, কিন্তু একই জিনিস পর্ব আর দৃশ্যটার মধ্যে তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে যে ওটা সিংহাসনের ক্ষয়রোগ নাটকে যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে দৃশ্য,
আর পর্ব পর্ব কার ভাগ রয়েছে কোন নাটকে? চাঁদ বণিকের পালা। চাঁদ বণিকের পালায়। বাহ, চাঁদ বণিকের পালা নাটকে আছে পর্ব ভাগ। এই জিনিসগুলো আমাদের দেখে রাখতে হবে, ঠিক আছে? যে এই নাটকে পর্ব ইউজ করছে, এই নাটকে দৃশ্য, আবার এই নাটকে অঙ্ক। দেখবে নাটকের অঙ্ক আর গর্ভাঙ্ক একদম উল্লেখ করে দেওয়া আছে জনা নাটকে। জনা নাটকের কটা অঙ্ক আছে? পাঁচটা। হ্যাঁ, জনা নাটকের 5টা অঙ্ক আছে। আর কটা গর্ভাঙ্ক আছে? 25টা গর্ভাঙ্ক আছে। এবার গর্ভাঙ্ক গুলো, যে প্রথম অঙ্কে কটা গর্ভাঙ্ক আছে? প্রথম অঙ্কে 5টা আছে। হ্যাঁ, এইভাবে প্রথম অঙ্কে কটা আছে গর্ভাঙ্ক? 5টা। হ্যাঁ, এইভাবে মনে রাখতে হবে যে আমাদের মানে যে যার সুবিধা মতো। দেখো, নেট পেতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? হার্ড ওয়ার্ক মানে কি, যে তুমি যেটা পড়ছো, প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছো, দিনরাত খাটছো, এটা হচ্ছে তোমার হার্ড ওয়ার্ক। আর স্মার্ট ওয়ার্ক কি? কিওয়ার্ড, যেটা যেটা দেখে তুমি মাথায় রাখবে, তুমি মনে রাখবে। কারণ পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার কাছে যে নোট রয়েছে, সেই নোট কিন্তু পুরোপুরো পড়ে যেতে পারবে না তুমি। পরীক্ষার 1 সপ্তাহ তোমাকে কি করতে হবে, তুমি তোমার সুবিধা মতো কিওয়ার্ড তৈরি করবে, যে এই কিওয়ার্ড দেখলে যেন আমার পুরো নাটকের একটা অঙ্কের একটা দৃশ্য পুরো মনে থেকে যাবে। একটা কিওয়ার্ড তৈরি করবে যে যাতে একটা নাটকের 11টা গান, জমিদার দর্পণ নাটকে 11টা গান আছে, সেই 11টা গান ওই একটা কিওয়ার্ড দেখলে তোমার মাথার মধ্যে চলে আসবে। বুঝতে পারছো কি বলছি? শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তারপর আমাদের কোচিং সেন্টারে আপাতত এখন রথযাত্রা স্পেশাল অফার চলছে। জেনারেল পেপারের জন্য যে টাকাটা ছিল 3999, সেখান থেকে 2999 রথযাত্রা স্পেশাল মানে কমিয়ে দিয়ে টাকাটা ওটা রাখা হয়েছে। আর বাংলার ক্ষেত্রে রাখা হয়েছে 6999। আর এখানে যেটা হয়েছে যে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা টিচার নিয়োগ করা আছে। এক একজন স্যার ম্যাডাম এক একটা ইউনিট ধরে ধরে ক্লাস নেবেন। আর যেটা আছে সব থেকে ভালো, যে যে জেনারেল পেপারের যে ম্যাথমেটিক্স এর পাতা আছে, ওখানে 2জন ম্যাথমেটিক্স এর স্যার রাখা হয়েছে শুধুমাত্র ওই ক্লাসগুলো নেওয়ার জন্য, ঠিক আছে? এখানে তোমার দেওয়া আছে যে যে পরীক্ষাটা হবে, আমাদের কি পরীক্ষার ডেট দিয়েছে নেটের? আচ্ছা, কত তারিখ দিয়েছে? 21 তারিখ থেকে 4 তারিখের মধ্যে, ঠিক আছে? দেখো, প্রিপারেশন যারা পরীক্ষা দিয়েছিল তাদের মোটামুটি ভালোই হয়েছে। এখন শুধু যেটা 3R বলে, রিড, রিকল আর রিভিউ, ঠিক আছে? 3R যেটা তোমাদের এখন কি করতে হবে, বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে। আর যা পড়েছো, এখন তো আর নোট পড়া সম্ভব নয়, এখন তোমাদের শুধু রিভিউ দিতে হবে, রিভিশন দাও তোমরা এখন শুধু, আর মক টেস্ট গুলো দিয়ে যাও। এখানে দেখো মক টেস্টের জন্য নিয়ে এসেছে জেনারেল পেপারে 199 টাকা, আর বাংলার জন্য আছে 299 টাকা। জেনারেল পেপারে যেখানে 400+ কোয়েশ্চেন পাবে, আর যেটা 407 প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখবো আমরা নাটকের ক্ষেত্রে যে নাটকের দৃশ্য স্থান। আমরা এতক্ষণ অঙ্ক আর গর্ভাঙ্ক দেখছিলাম, নাটকের দৃশ্য স্থান। তাহলে আমাদের জমিদার দর্পণ নাটকে কটা অঙ্ক পেয়েছিলাম আমরা? 3টা। 3টে অঙ্ক। 3টে অঙ্কে কটা গর্ভাঙ্ক ছিল? 3টায় 3টা করে 9টা। একদম 9টা গর্ভাঙ্ক ছিল। আচ্ছা, আমি না বুঝতে পারছি না কে উত্তর দিচ্ছে। বলো, যে 9টা গর্ভাঙ্ক বললে সে কি, নাম কি তোমার? কার নাম?
যে 9টা গর্ভাঙ্ক বললে? আমি সাবিদুল হোসেন। আচ্ছা, আরেকজন বললে, কি নাম তোমার? শুনতে পাচ্ছ? আচ্ছা, 9টা গর্ভাঙ্ক রয়েছে, প্রত্যেকটা 3টে যে অঙ্ক, প্রথম অঙ্কে কটা গর্ভাঙ্ক রয়েছে? 3টে। 3টে করে গর্ভাঙ্ক আছে। দ্বিতীয় অঙ্কে কটা আছে? প্রত্যেকটাতে 3টে। প্রত্যেকটাতেই 3টে করে আছে। তাহলে আমাদের সহজ হবে এই জিনিসটা মাথায় রাখতে যে প্রত্যেকটাতেই আমাদের 3টে করে গর্ভাঙ্ক আছে। এবার নাটকের যেটা প্রশ্ন আছে আরেকটা পাঠ থেকে, যেটা হচ্ছে দৃশ্য স্থানের উল্লেখ থাকে। তাহলে আমাদের যে জমিদার দর্পণ নাটকটা আমরা দেখছি, প্রথম অঙ্কের যে 3টে গর্ভাঙ্ক, 3টে গর্ভাঙ্কে 3টে দৃশ্যস্থানের কথা উল্লেখ আছে। প্রথম দৃশ্যস্থানটা কোথায়? হাওয়ান আলীর বৈঠকখানা। একদম, হাওয়ান আলীর বৈঠকখানা। দ্বিতীয় দৃশ্যস্থানটি কোথায়? আবু মোল্লার অন্তর্বাড়ি। আবু মোল্লার গভীর বাটির ঘর। আর তৃতীয় দৃশ্যস্থানটা কোথায়? এটাও হাওয়ান আলীর হাওয়ান আলীর বৈঠক। হ্যাঁ, এবার তোমরা দেখবে যে শাহজাহান নাটকটা পড়েছো তো? হ্যাঁ, এবার শাহজাহান নাটকটা পড়তে গেলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে দৃশ্য স্থানের সাথে সাথে কাল আছে ওখানে। আছে একদম, যে কোন সময় ঘটছে ঠিক ঘটনাটা, কোনটা অপরাহ্ন, কোনটা প্রাহ্ন, কোনটা সকালেই ঘটে যাচ্ছে ঘটনা, প্রভাতের ঘটনা। বুঝতে পারছো যে জায়গাটা বলছি? হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি। কোন স্থান কখন? হ্যাঁ, দৃশ্যস্থান এবং সময়, এই দুটো। হ্যাঁ, আমাদের তো সময়টা সব যে জায়গাতে উল্লেখ নেই, যে আমাদের শুধু শাহজাহান নাটকেই আমরা দেখতে পাই এই সময়টা। আর দেখতে পাই কোন নাটকে বলতো? ম্যাম জনা নাটক প্রথম পার্ট, প্রথম দেখতে পাচ্ছি আমরা ওটা। বুঝতে পারছো? ম্যাম জনা নাটকে তো আমরা দেখতে পাই স্থানটা। হ্যাঁ বলো। হ্যালো, বললাম জনা নাটক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। বললাম যে ওই জনা নাটকটা তো দেখতে পাই। হ্যাঁ, যেটা আমরা, হ্যাঁ সব নাটকে এটা দেখা যাচ্ছে না। বিশেষত বেশি কোশ্চেন আসে যেটা থেকে, সেটা হচ্ছে শাহজাহান নাটকটা থেকে আসে। ঠিক আছে, শাহজাহান নাটকে যে সময়ের উল্লেখগুলো বলে দিয়েছে, যে আমরা যদি দেখি যে নাদিরার মৃত্যু কোন অঙ্কের কোন দৃশ্যে হচ্ছে, এবং যেই সময় নাদিরার মৃত্যু হচ্ছে সেই সময়টা কখন। বুঝতে পারছো কি বলছি? কোন জায়গাটা ধরছি আমি? নাদিরার মৃত্যু হচ্ছে কোন, হ্যাঁ কোন অঙ্কের কোন দৃশ্য হলো? ওই তো 4-3-এ। 3-3 না, 4-3 না 4-3-4-এর। হ্যাঁ 4-3 হচ্ছে নাদিরার মৃত্যু। আর কোথায় হচ্ছে দৃশ্য স্থানটা, কোথায় নাটকের? নাদিরার কক্ষে। হ্যাঁ, আর সময়টা কখন? রাতে। সময়টা কখন হচ্ছে? রাত। একদম, মানে রাতের। হ্যাঁ, চতুর্থ অঙ্কের তৃতীয় দৃশ্য, মানে 4/3, নাদিরার কক্ষ, সময় হচ্ছে রাত্রি। এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে ভালো করে। বিশেষত শাহজাহান নাটকের এই সবই প্রশ্নগুলো আছে, যে এই অঙ্কের এই দৃশ্য, ঠিক আছে, সময়টা কখন। আর যে আরেকটা যেটা দেখতে হবে, নাটকের গান। নাটকের গান, এটা নিয়ে তো সবারই সমস্যা আছে, একটু ভালো করে দেখে নিও যে কোন দৃশ্যে কি গান আছে। ঠিক আছে, আর কার কণ্ঠে গীত হয়েছে গানটি, গানের রাগিনী ও তাল। আচ্ছা, আমাদের যে নাটকগুলো রয়েছে, আমাদের সব নাটকের মধ্যে কিন্তু যে গান আছে, গানে কিন্তু রাগিনী আর তাল নেই সব গানে। ঠিক আছে, কোন কোন নাটকের গানগুলিতে আমরা রাগিনী আর তাল পাই বলতো?
জানাতে পাই ম্যাম আর ওই ওই জমিদার দর্পণ। জমিদার দর্পণ নাটকে গান শুনছি। আচ্ছা, কথাটা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে, একটু বলো। জানাতে পাই আর জমিদার দর্পণ। হ্যাঁ, তাহলে আমাদের দেখো সব, আমরা যে বলছি যে আমাদের গানগুলো গুলিয়ে যাচ্ছে, কোন গানটার কি তাল, কোন গানটার কি রাগ আমরা মনে রাখতে পারছি না। আমরা যদি এই দুটো নাটককে লক্ষ্য করি, আমরা ধরো জমিদার দর্পণ নাটকটাকেই আমরা যখন এটার উপর এটা দেখছি, তাহলে আমি জমিদার দর্পণ নাটকই দেখবো। জমিদার দর্পণ নাটকের যে রাগিনী আর যে তালের কথা হচ্ছে, তাহলে আমরা যখন, আমি কি বললাম প্রথমেই, তোমাকে হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করে নিতে হবে। আমাদের কটা গান আছে জমিদার দর্পণ নাটকে? 11টা গান আছে। হ্যাঁ, জমিদার দর্পণ নাটকের একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে 3টে অঙ্ক আর 3টে গর্ভাঙ্ক ছাড়াও কিন্তু আরো দুটো অংশ আছে। কি কি অংশ বলতো? প্রস্তাবনা। ভেরি গুড। একটা হচ্ছে প্রস্তাবনা, আরেকটা হচ্ছে উপসংহার অংশ। তাহলে প্রস্তাবনা অংশেও কিন্তু গান আছে, আর উপসংহারে আমরা গান পাচ্ছি তো। তাহলে হ্যাঁ, এবার যখন আমি প্রথম একটা গান, ধরো জমিদার দর্পণ নাটকের, আমি শুধু প্রস্তাবনা অংশটা ভালো করে দেখবো। প্রস্তাবনা অংশ কি কি গান আছে বলতো? পাষাণ মরি ওরে, 3টে গান। পাষাণ পুরুষ প্রাণ নিধ। একদম, হ্যাঁ, মরি দুর্বল প্রজার পরেও তো ওইখানেই আছে। একদম। মানে দেখো, যে যেরকম ভাবে মনে রাখতে পারবে, যার যেটাতে সুবিধা তাকে সেইভাবে কি নোট করে নিতে হবে। গানের ক্রম মনে রাখার একটাই উপায় হচ্ছে কি নোট। ঠিক আছে, এই যে কে বললো এটা, তোমার নাম কি জানো? পাষাণ মরি ওরে কে বললে? আমি। কি নাম বলো? শতাব্দী। আচ্ছা, তুমি যে এটা ধরেছো, দেখো তুমি কিন্তু যখন একটা গান আসবে যে পাষাণ সমান প্রাণ, ওরকম করেই করে রেখেছি নোটটা। একদম, এইটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে আমি এমন ভাবে করে রাখবো যে নাটকের প্রস্তাবনা অংশে যে 3টি গান আছে, এই 3টি গানের আমি যেভাবে মনে রাখতে পারবো আমি সেভাবে ধরবো। কিন্তু ম্যাম যখন ধরুন ওটা করলাম ঠিক আছে, কিন্তু যখন মাঝখান থেকে লাইনটা তুলে দিচ্ছে, ধরুন ওই যে আমি ওই গানটা বললাম মরি দিয়ে যে গানটা শুরু হবে, ধরুন মাঝখান থেকে যখন ওর লাইন তুলে দিচ্ছে, তখন তো আমি আর পাচ্ছি না। না, আচ্ছা দেখো, এই সমস্যাটা কিন্তু এবারেই হয়েছে। এতদিন যে নেটের পরীক্ষা হচ্ছিল শুধু প্রথম লাইন দিচ্ছিল। হ্যাঁ ম্যাম, এতদিন তো মানে পরীক্ষাগুলো দিইনি, ফার্স্ট মানে পরীক্ষাটা দিলাম। আচ্ছা, এতদিন আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমরা আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন দেখেছিলাম, অনেকগুলো সাল, মানে যতদিন থেকে সিলেবাস চেঞ্জ হয়ে তারপর থেকে সালে একবারও এরকম প্রশ্ন আসেনি যে মানে এইসব গানের লাইনগুলো দিয়ে ওলটপালট এসেছে। ওইগুলো কোথা থেকে এসেছে? যে ওই অচলায়তন, মুক্তধারা, এইসব নাটকগুলো থেকে এসেছে। কিন্তু এই যে আমাদের যে পাঠ্য যে ইউনিট 6 এর যে নাটকটা রয়েছে, এই নাটকগুলো থেকে কিন্তু এরকম ভাবে গান আসেনি। এবারে কি করতে হবে তাহলে? তুমি যখন এইভাবে প্রস্তাবনা অংশে 3টে গানের কি নোট করেছো, তোমাকে এবার আরেকটা কাজ করতে হবে, যে এক একটা গানের, যেমন পাষাণ, বুঝতে পারছো কি বলছি আমি? এই যে পাষাণ দিয়ে যে তোমার প্রস্তাবনা অংশের প্রথম গান, তাহলে এই পুরো গানটা পড়ে তোমাকে আরেকটা কি নোট বার করে নিতে হবে। সেটাতে তো ম্যাম অনেক প্রবলেম হয়ে যাবে, অনেক গান তো না, প্রচুর। বুঝতে পারছি, কিন্তু একটা কাজ না, মানে এইখান থেকে তোমাকে তো কি নোট বের করতেই হবে। যদি এনডিএ প্রশ্ন দেয় ভেতর থেকে, দেখবে জনা নাটকের যে তাল আর রাগিনী গুলো রয়েছে, ওই রাগিনী গুলো প্রচন্ড গুলিয়ে যায়। যে অনেকগুলো গান আছে তো, জনা নাটকে কটা গান আছে বলতো? 19টা গান আছে। এবার তুমি যখন 19টা গান আর একটা কি আছে, স্তব আছে, তাই তো? জোনার একটা স্তব আছে না? হ্যাঁ আছে।
এবার জনা নাটকের যে গানগুলো আমরা পড়ছিলাম, জনা নাটকের রাগিনী আর তালে সমস্যা হচ্ছিল, কারণ ওই 19টা গানের রাগিনী আর তাল মনে রাখা সম্ভব নয়। সেই জন্য তোমাকে গানের সাথে সাথে কে বলেছে আর রাগিনী তালটাকে মিলিয়ে নিতে হবে। যেমন তুমি একটা কিবোর্ড বানালে যে পাষাণ মরি ওরে, তাহলে পাষাণের রাগিনী আর তালটা কি আছে? এই তোমার হ্যাঁ তোমার মোল্লার তাল আড়া, হ্যাঁ রাগিনী মোল্লার তাল আড়া আমি বুঝতে পারছি, কিন্তু যখন আর রাগিনী মোল্লার তাল আড়া আসবে, যদিও এই নাটকের যে 11টা গান রয়েছে সেই 11টা গানের রাগিনী তাল মনে রাখা একটু মুখস্থ করলে বারবার রিভিশন দিলে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তোমাকে কিনোট বানিয়ে নিতে হবে। নাটকের ভেতর থেকে যখন তোমার গান আসছে তখন তোমার মনে রাখার একটা উপায়টা কি? তখন কিভাবে মনে রাখবে? দেখো, শেষের যে ছন্দ মিল অন্তমিল যেগুলো, বুঝতে পারছো? যেমন দেখো, পাষাণ সমান প্রাণ পুরুষ নিদয় অতি, এখানে নির্দয় হয়ে গেছে, নিদয় হবে মনে এক মুখে আর ভিন্ন ভাব অন্যমতি। এতদিন এইটুকু পড়েই কিন্তু কাজ হয়ে যাচ্ছিল। এবারে আমি একটা প্রশ্ন দেখলাম যে তুমি যেটা বললে শতাব্দী, ওটা হচ্ছে ভেতর থেকে প্রশ্নটা দিয়েছে। কোন কোন প্রশ্নটা দিয়েছিল বলো তো? অচলায়তন থেকে দিয়েছিল গান, তার ম্যাম জমিদার দর্পণ থেকে হ্যাঁ জমিদার দর্পণ থেকে দিয়েছিল। তাহলে তোমাকে, তুমি যখন গানের প্রথম লাইন পড়ছো, তোমাকে গানের পুরো লাইনটা পড়তে হবে, আর তার সাথে সাথে তোমাকে অন্তমিল গুলো দেখে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো যে এখন এরকম প্রশ্ন করছে, হয়তো দেখবে এবারে যে নেটটা আসবে তাতে এরকম প্রশ্ন দিবে যে তোমার এই মরি মরি দিয়ে যেটা বললে তুমি, পাষাণ মরি যেটা বলছো, ঠিক আছে? মরিতে দেখবে তোমার ত্রিপদীতে আছে, বুঝতে পারছো? যে এদিকে একটা লাইন, ওদিকে একটা লাইন, মাঝখানে একটা লাইন, এটাকে তো ত্রিপদী বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখবে হয়তো এরকমও প্রশ্ন আসছে। তাই আমাদের কোনো জায়গাটায় যে এই জায়গাটা একটু স্কিপ করে যাব, এই স্কিপ করার কোনো প্রশ্নই আসবে না যে আমি সব পড়ে যাব, আর যা আসবে আমি সবটুকুর উত্তর দিয়ে আসবো। আর এমন ভাবে তৈরি হয়ে যাব যে আমি পারবো, ওই প্রশ্নটা আমি পারবোই। আর আমার টার্গেট রাখতে হবে যে দেখো, জিআরএফ পেতে গেলে একটা জিনিস যেটা দেখতে হয় যে আমি যদি সব ইউনিট গুলোকে ধরতে যাই কিন্তু হবে না। আমার 10টা ইউনিট আছে, 10টা ইউনিট থেকে আমাকে 7টা ইউনিট, 7টা থেকে 8টা ইউনিট আমি সব করব, মানে আমি সব পারবো, 8টা ইউনিটের আমি সবই পারবো। আর যে 2টো ইউনিট আমি পড়ে যাব, যেমন যদি আমি নাও প্রশ্নের যে প্রশ্নগুলো আসবে আমি মানে ভুল না হলেও যে আমি এটা হয় এটা নয় এটা, এরকম ভাবে হয় প্রশ্নগুলো, এটা বুঝতে পারছো কি বলছি? আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আর যে 8টা ইউনিট থাকবে, আর 8টা ইউনিট আমাকে এমন ভাবে প্রিপেয়ার হয়ে যেতে হবে যে আমাকে গড়ে 10টা করে ধরতে হবে প্রশ্ন, যে 10 ইন্টু 8, 8 কত হচ্ছে? ম্যাম ওটা 9টা করে ধরতে হবে কি? 10টা তো সেই ইয়ে থাকে না ওই প্যাসেজে। হ্যাঁ, আমি প্যাসেজটা বাদ দিলাম, প্যাসেজ বাদ দিয়ে বলছি যে 10টা করে হবে না তো। 10টা করে হবে না, তাহলে নাটকে এবারে 13টা প্রশ্ন এলো না? হ্যাঁ ওটা গড় ধরে রাখতে হবে। হ্যাঁ তোমাকে গড় ধরে রাখতে হবে না? তোমাকে গড় একটা ধরে রাখতেই হবে। তোমাকে 10টা প্রশ্ন তুমি ধরে রেখেছো, তোমার 13টা প্রশ্ন এলো, তাই তো? কোনোটা থেকে তুমি 8টা ধরেছো, সেটা থেকে হয়তো 2টো প্রশ্ন আসবে। এরকম ভাবেই তো এদিক ওদিক করে 10 নম্বর, ধরো তুমি 10টা ইউনিট থেকে একটা করে প্রশ্ন কম দিয়ে দিল, তাহলেই তো ওখানে 5টা প্যাসেজ থেকে 5টা 10টা দিয়ে দিল।
তাই তো? হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে তোমার কিন্তু 10-এ 10টা প্রশ্ন ঠিক করার একটা জায়গা হচ্ছে নাটক, যে এখান থেকে 10টা প্রশ্নেরই উত্তর ঠিক দিয়ে আসা যাবে, সেই রকম ভাবে প্রস্তুতি নিতে হবে। আর যেমন ভাবেই প্রস্তুতি নাও না কেন, মক টেস্ট গুলো দিতেই হবে। বুঝে যাচ্ছে আমার কথা আমি কি বলতে চাইছি? হ্যাঁ ম্যাম বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে। মক টেস্ট মানে নিজেকে বারবার যাচাই করো যে তুমি কতটা প্রস্তুতি নিয়েছো। একটা মক টেস্ট দেওয়ার পরে তুমি দেখবে তোমার যে প্রশ্নগুলো ভুল গেল, সেই প্রশ্নটা ভুল গেল কেন ভুল গেল, কোন জায়গাটা তোমার ভুল হচ্ছে। তুমি যখন একটা, ধরো তুমি, আমি নাটকের কথা বলছি, তুমি একটা নাটকের মক টেস্ট দিলে, তুমি সেখানে 5টা প্রশ্ন আছে নাটকের, তুমি 3টে ঠিক করলে আর 2টো তোমার ভুল হলো। তাহলে 2টো প্রশ্ন যে ভুল হলো, 2টো প্রশ্নের যে ভুল করে এসেছো তুমি, 2টো প্রশ্নের কোন জায়গাটা থেকে প্রশ্নটা এসেছিল। আমি কি বলছি আমার কথাটা বুঝতে পারছো? ধরো একটা সংলাপে ভুল করেছো তুমি, ঠিক আছে, যে তাহলে তুমি তখন একটা কথা তোমার মাথায় আসবে যে এই নাটক থেকে এই সংলাপটা এসেছিল, আমি এটা ভুল করেছি, তাহলে আমার সব নাটকের সংলাপটা গুলিয়ে যাবে না তো। তখন আমি কি করবো, সব নাটকের সংলাপগুলো আমি একবার তখন চেক করে নেব যে এইটার এই সংলাপটা, এটার ওই সংলাপটা, ঠিক আছে। তার জন্য আমাকে বারবার মক টেস্ট দিতে হবে। একটা মক টেস্ট আমরা কি বলি যে এই প্রশ্নের উত্তরগুলো আমি সব দিয়ে দিয়েছি, আমি সব জানি এই প্রশ্নের উত্তরগুলো, কিন্তু তুমি যখন একটা মক টেস্ট বারবার দেবে, দেখবে যখনই দেবে প্রশ্নগুলো একটু লক্ষ্য করে দেবে, কোথাও হয়তো এদিক ওদিক করা থাকে প্রশ্নের, ঠিক আছে। এবার ক্রম কিভাবে মনে রাখবে দেখো, এখানে নাটকে 11টা গান আছে, ঠিক আছে। নাটকের 11টা গান একটা বাক্যে মনে রাখা যাবে। কিভাবে মনে রাখবে দেখো, নাটকের প্রথম গান কি ছিল? পাষাণ পুরুষ হ্যাঁ, পাষাণ সমান প্রাণ পুরুষ হৃদয়তী। দ্বিতীয় গান কি ছিল? মরি দুর্বল মরি দুর্বল পূজার করে অত্যাচার। তৃতীয় গান ওরে প্রাণ সলে ওরে প্রাণ মিলন সলিল পরদান। যায় যায়। হ্যাঁ, দেখো এখানে এই 11টা গানের কিভাবে একটা কিওয়ার্ড তৈরি করা হয়েছে, পাষাণ প্রজার প্রাণে কুবাসনা, কিন্তু 4টে গান ঢুকে গেছে দেখো। তারপরে কি গান ছিল? সুখী, সুখী বলে কুঞ্জন, তাই তো। তারপরে কি গান ছিল? পর্দা ছিল ভালো যখন। তাহলে এখানে কিওয়ার্ডটা কি দিয়েছি, যে সুখী পড়তে বসে। তাহলে সুখী যখনই মাথায় আসবে আমার, তখনই কি হবে, যে সুখী বলে কোনজন, কুবাসনার পরে সুখী গানটা আমার আছে। তারপরে পড়তে মানে পর্দা ছিল ভালো যখন, এই গানটা আছে। তারপরে কি একটা গান আছে, আর কে আছে আমার। বসেটা এটা এমনি দেওয়া হয়েছে একটা বাক্যকে সুন্দর করার জন্য। পর্দা, তারপরে আর কে আছে আমার। কালী, কালী দিয়ে কি গানটা পাবো আমরা, যে বলে হয় হাড় কালী হকের ছিটে টানলে পরে। তারপরে চেতরে দিয়ে কি গানটা আছে বলো? হ্যাঁ। তারপরে কাতরে দিয়ে কি গান আছে? কাতরে ভারতেশ্বরী, এরকম। হ্যাঁ বলো। কাতরে ডাকি ভারতেশ্বরী। হ্যাঁ। তারপর কাতরে ডেকে বলে, যে কাতরে ডাকি মা তোরে ভারতেশ্বরী। তারপরে শেষ গান কি আছে? কবে পোহাইবে, বিভাবরী, তাই তো। তাহলে দেখো 11টা গান আমাদের একটা কিওয়ার্ডেই কিন্তু মনে থাকবে, যে এই লাইনটা যদি আমি মুখস্থ করে নিই। এবার দেখো প্রত্যেকের মাথা থেকে আলাদা আলাদা শব্দ বেরোবে, যে আমার এইটা দিয়ে করলে এটা বেশি মনে থাকবে। আমি শুধু জাস্ট একটা সূত্র বলে দিলাম যে এইভাবে মনে রাখা যায়। আর এই যে নাটকের ভেতর থেকে প্রশ্ন আসছে, তখন তোমাকে কি করতে হবে, পাষাণ বলে যেটা থাকবে, পাষাণ দিয়ে কোলন দিয়ে তোমাকে তারও একটা কিনোট তৈরি করে নিতে হবে।
নিজের মনে রাখার জন্য, যাতে যে 10টা, আমি যে গড় 10টা প্রশ্ন ধরছি, 10টা প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়ার জন্য। এবার আসছি আমি যে নাটকের গান, যে কার গলায় গীত হচ্ছে, গানটা কার কণ্ঠে হচ্ছে গীত। আমরা যখন বলছি যে প্রস্তাবনা অংশে পাষাণ মরি ধরে গানটা আছে, তাহলে কি পাষাণ প্রজার প্রাণে এই গানটা আছে, তাহলে পাষাণ প্রজার প্রাণে গানটা প্রস্তাবনা অংশে আমি কোন চরিত্রগুলো পাচ্ছি? নটি। নটি তারপরে আরেকটা চরিত্র পাচ্ছি, সূত্রধর। হ্যাঁ সূত্রধর পাচ্ছি, নট পাচ্ছি, নটি পাচ্ছি। এখানে কিন্তু আমি যে হাইওয়ান আলী বা আরেকজন কার গান আছে, যে গান ছিল বলো? তৃতীয় সাহেবের। একদম, হ্যাঁ তারা কিন্তু এই অংশে থাকছে না। যদি একটা গানের, আমাকে এই 3টে গানের মধ্যে একটা গান দিয়ে দেয় যে এই গানটা কার কণ্ঠে গীত হয়েছে, আমাকে আগে মাথায় আনতে হবে যে এই গানটা কোন অংশে ছিল, সেই অংশের কোন চরিত্রগুলো আছে। তুমি যখন পরীক্ষা দিবে, তোমাকে তো একটা প্রশ্নের জন্য 1 মিনিট সময় পাচ্ছ তুমি। এবার সব প্রশ্নের উত্তর দিতে 1 মিনিট সময় লাগে না, কিছু কিছু প্রশ্ন আছে দেখবে ইজি উত্তর দেওয়া হয়। এবার সেখান থেকে সময় বাঁচিয়ে তুমি একটা প্রশ্নের জন্য হার্ডলি 1.5 মিনিট ভাবতেই পারো। তোমাকে এই টাইমটা মেনটেন করতে হবে, যেটা তুমি একমাত্র টেস্টের মধ্যেই পারবে, যে আমি এই প্রশ্নের উত্তরটা আমার দিতে কত সময় আছে। আমার কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। প্রস্তাবনা অংশ দেখলে কোন চরিত্রগুলো আছে, এই চরিত্রের, তাহলে প্রস্তাবনা অংশে এই চরিত্রগুলোর মধ্যে থেকে কে গানটা গেয়েছিল। আমরা নিশ্চয়ই প্রস্তাবনা অংশে সূত্রধরের গান পাইনি? না ম্যাম। না ম্যাম, প্রস্তাবনা সূত্রধরের গান পাই। আমরা প্রস্তাবনা অংশে কার কার গান পেয়েছি? একটা নটির আর একটা নট নটি উভয়ের। নটি আর নেপথ্যের সঙ্গীত। হ্যাঁ, তাহলে নটির গানটা আমরা দেখে নেব এখানে। আর নটি, যে মরি দুর্বল প্রজার অত্যাচার, একদম। এবার এটা গেল আমাদের যে কার কণ্ঠে গীত হয়েছে বা কিভাবে গীত হচ্ছে গানটা। যে এই যে নেপথ্য সঙ্গীত, নেপথ্যে যে গাইছে তার কিন্তু কোনো নামের উল্লেখ নেই, নেপথ্য সঙ্গীত। এবার রাগিনী যে মল্লার আড়া, এটা তোমাদের নিজের সুবিধার্থে যে পাষাণের সাথে পাষাণ মল্লার আড়া, ঠিক আছে? এই যে ছোট্ট ছোট্ট কি ওয়ার্ড করে দিতে হবে, যে পাষাণ দিয়ে আমি একটা পেলাম, পাষাণের, এই যে আমি এবার গানের ভেতরে ঢুকবো, গানের ভেতরে প্রত্যেকটা লাইন থেকে নিয়ে একটা ওয়ার্ড বানিয়ে নেব, একটা বাক্য বানিয়ে নিলাম। বাক্য বানিয়ে নেওয়ার পরে তোমাকে কি করতে হবে, তারপরে এই যে মোল্লার আড়া, পাষাণটা কি গান কি পাচ্ছি আমরা, যে মোল্লার আড়া। এমন ভাবেই তুমি একদম শেষ গানটাই চলে যাও, জমিদার দর্পণের। কি আছে শেষ গান? কবে পোহাইবে দুঃখ, দুঃখ বিভাবরী। এবার দেখো নাটকের এটা কবে পোহাইবে হবে দুঃখ বিভাবরী। আমি আসবো একটা প্রথম প্রশ্ন, যে নাটকের কোন অংশে এই গানটা আছে? উপসংহারে। একদম প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গানটা কার কণ্ঠে গীত? নট নটি। এর রাগিনী আর তালটা কি? হ্যাঁ, এটা এরকম ভাবে মনে রেখে দিতে হবে, ঠিক আছে? যে তোমাকে ললিতা আড়া ঠেকা। আর এই যে জমিদার দর্পণ নাটকের তাল আর রাগের সমস্যা হয় না। সমস্যা এই যে যেটা হচ্ছে এখন বললো, যে নাটকের ভেতর থেকে তোমার দিচ্ছে, গান দিচ্ছে। নাটকের গানের ভেতর থেকে যে তোমরা একটা কিওয়ার্ড ধরছো, ওখান থেকে তুমি আরেকটা বাক্য বানিয়ে নিও, তাহলে দেখবে ইজি হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে? আর কারো কিছু জিজ্ঞাসা আছে এই গান থেকে?
কারো কিছু জিজ্ঞাসা আছে গান থেকে? না ম্যাম। হ্যাঁ, আর একটা বলি আমি, যে নাটকের গান মনে রাখতে পারবে তুমি, কিন্তু তুমি যে কি নোট তৈরি করছো যখন পড়বে মুখস্থ করার সাথে সাথে না একটু লিখে নেবে, বারবার লিখে লিখে পড়ো, দেখবে মনে থেকে যাবে বিষয়টা। যতবার পড়বে ততবার লিখো, তখনই রিভিশন দিতে একটা পেন আর খাতা নিয়ে বসবে রিভিশন দেওয়ার জন্য। যেই কি নোট গুলো আমাদের মনে হবে যে এইগুলো আমাকে মনে রাখতেই হবে, সেগুলো বারবার লেখো। একবার এক সমান 10 বার পড়া। চলো এবার নাটকের আরেকটা কি উল্লেখযোগ্য জিনিস বলো তো, যেটা পরীক্ষায় বারবার আসে? উক্তি। উক্তি বা সংলাপ। এবার আমাদের পরীক্ষায় আছে যে জায়গাটা, সেই জায়গাটা কি, যে প্রথম সংলাপ আছে, শেষ সংলাপ আছে। আরেকটা কি আছে, যে দৃশ্য অনুযায়ী, ধরো জমিদার দর্পণ নাটকের 3টে অঙ্ক রয়েছে আর 3টে দৃশ্য রয়েছে। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কার উক্তি আছে, এরকমও প্রশ্ন আছে। শেষ উক্তিটা কার? ঠিক আছে। আরেকটা উক্তি যেটা হয়, যে কোন চরিত্র কি কথা বলেছে। এবার আমি এখানে একটা কথা বলি, আমি যখন কোনো নাটক পড়বো, আমি চরিত্র পরিচিতি দিয়েছিলাম যে জমিদার হাইওয়ান আলী, মিস্টার কড়া মেজাজ হবে। তিনি যে সংলাপগুলো বলবেন, আবু মোল্লা নিশ্চয়ই সেরকম সংলাপ বলবেন না। আবু মোল্লার মুখ থেকে যে কথাগুলো বেরোবে, হাইওয়ান আলীর মুখের কথা অনেকটাই পার্থক্য থাকবে। থাকবে তো? হ্যাঁ ম্যাম। সেই রকম এই দিকটা মাথায় রাখবে, যে আমি যখন কোনো সংলাপ, ধরো আমার কাছে এমন একটা সংলাপ পড়েছে, যে পরীক্ষায় আসলে একটা সংলাপ, সেই সংলাপটা আমার মাথায় আসছে না, অনেকগুলো অপশন দেওয়া আছে, মাথায় আসছে না যে কে বলেছে সংলাপটা। তুমি আগে দেখবে সংলাপটার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছে, যে এই যে সংলাপটা আমাকে বলেছে। যেমন যে কোনো একটা সংলাপ বলো, আমি বলছি, তার জমিদার দর্পণ থেকে যে কোনো একটা সংলাপ বলো। তো আমি একটা সংলাপ বলছি, সীতানারে আঙুলি, বানরের মাথা। শোনো, তোমার কথাটা না কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না। আমি একটা সংলাপ বলছি, শোনো। যে চালাক দাস, খবর কি, গাল ভরে চিনি দেব না দুটো ছিটে টানবে? এই কথাটা কে বলতে পারে বলে মনে হয় জমিদার দর্পণ নাটকে? হাইওয়ান আলী। কিভাবে বুঝলে যেটা হাইওয়ান আলী বলেছে? এটা তো আবু মোল্লাও বলতে পারতো, কিন্তু চরিত্র অনুযায়ী সংলাপটা পাল্টে যায়। এই কথাটা শুধু মাথায় রাখবে, যে যেই চরিত্র অভিনয় করছে বা যেই চরিত্রটা পালন করছে, এখানে প্রত্যেকের চরিত্র অনুযায়ী সংলাপগুলোও সেরকম ভাবেই সৃষ্টি, মানে যিনি নাটক লেখেন তিনি চরিত্র অনুযায়ী সংলাপ দেন। কারণ হাইওয়ান আলী যে সংলাপটা বলবে, সেই সংলাপটা আবু মোল্লার মুখে মানি না, তাই তো? আবু মোল্লার একটা যেরকম সংলাপ বলো। যেমন আপনি প্রজার বাপ, আপনি সবই করতে পারেন। হ্যাঁ, এই কথাটা কি কখনো হাইওয়ান আলীর মুখ থেকে বেরোবে? না, কারণ সে তো হাওয়ান আলী তো রাজা, সে রাজা হয়ে কিভাবে অন্যকে বলবে? একদম, এটাই হচ্ছে কথা, যে হাইওয়ান আলী রাজা, আবু মোল্লা হচ্ছে তার প্রজা। একটা রাজার মুখ থেকে যে উক্তিটা বেরোবে, একটা মানে প্রজার মুখ থেকে সেই উক্তিটা বেরোবে না। আর এবার যখন তুমি প্রজায় দেখবে, ধরো তুমি আবু মোল্লার সাথে কনস্টেবল গুলোর দেখছো, ঠিক আছে, কনস্টেবলের কিন্তু এখানে বেশি উক্তি নেই, চাষাদের দেখছো, তুমি তো কি দেখবে যে কোন চাষাটা কি বলেছে? তুমি কিভাবে বুঝবে যে এই চাষাটা এই কথাটা বলেছে, এই চাষাটা এই কথাটা বলেছে? তুমি কনস্টেবলদের কথার সঙ্গে চাষার কথার পার্থক্য পাবে কিনা? পাওয়া যাবে। পাবে বলো আমাকে একটু। যেমন স্যার আমরা মরা শুনতে পারবো না।
হ্যাঁ এই কথাটা এই কথাটা কনস্টেবল বলতে পারবে না যে স্যার, এই স্যার কথাটা কিন্তু বলতে পারবে না। কনস্টেবল কনস্টেবল অত্যাচার করবে, কিন্তু চাষা কেমন, চাষাদের কথা কেমন হবে? একটু ভীতু ভীতু টাইপ হবে তখন। একদম, যে আমি সংলাপগুলো দেখে বলে দেবো যে এটা কোন চরিত্র বলতে পারে। ঠিক আছে, যেমন তুমি ধরো আমি যদি জনা নাটক দেখি, ঠিক আছে, আমি জনা নাটকে প্রবীরের মা জনা জনা কি সংলাপগুলো বলছে আমি কিন্তু বুঝে যাব এই সংলাপটা দিলে যে এটা জনারই উক্তি, তাই তো? এই সংলাপের ম্যাম, এই সংলাপের বিষয়ে জনা নাটক থেকেই যে কিছু উক্তি আছে এগুলোই একটু গোলমাল হয়ে যায়। জায়গাটা গোলমাল হয় বলো, আমি বলে দিচ্ছি। তুমি বলো যে আমার, দেখো একটা নাটক, জনা নাটকের কতগুলো চরিত্র আছে বলো? বলো বলো। জনা আছে, নীলোধ্বজ আছে, অগ্নি আছে, সাহা আছে, তারপর গঙ্গারক্ষক আছে, বিদূষক আছে, তার স্ত্রী আছে, আর সেনাপতি কৃষ্ণ আছে, অনুসারী পণ্যদক্ষ আছে, কৃষ্ণ, হ্যাঁ, অনেক আছে, এইভাবে তো বলাই হবে। বৃষকেতু আছে। অনেকেই আছে, কিন্তু সবারই কি ভীষণ উক্তি আছে? মানে প্রথম অঙ্ক থেকে ক্রোড় অঙ্ক পর্যন্ত কে ভূমিকা পালন করেছে? এটা কি প্রথম অঙ্কটাতে? প্রথম থেকে শেষ পর্যন্ত নাটকের ভূমিকা পালন করেছে কে, মানে কার জনা। চরিত্রটা কোথায় গেছে? হ্যাঁ, এবার বলো তুমি, মানে তোমরা যার সমস্যা হচ্ছে বলো যে কোন চরিত্রটা নিয়ে সমস্যা হচ্ছে এখানে, যে এই চরিত্রের সংলাপগুলো আমি বুঝতে পারছি না। ওই বিষকেতুর চরিত্রটার যে সংলাপগুলো সেটা নিয়ে একটু অসুবিধা হয়। বৃষকেতু তো খুব বেশি সংলাপ নেই, বৃষকেতু অনুসার এদের বেশি সংলাপ নেই। বৃষকেতুর কোন সংলাপটা আছে বলো? বৃষকেতুর সাথে অনুসর্গের একটু তুমি ডিফারেন্স করো। বৃষকেতুর কোন সংলাপটা আছে বলো? কেউ একদম বলো, আমরা বৃষকেতুকে কোন কোন অঙ্কের কোন গলভাঙ্গে পাবো বলো? ওই চতুর্থের ওই প্রথমের দিকে। প্রথমের দিকে পাবো, দ্বিতীয় অঙ্কেই তো পাবো আমরা 2-7, তাই না? রসস্থল যেখানে, সেখানে বৃষকেতুর দেখবে বেশি একটু উক্তি আছে। বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। বলো কোন জায়গায় সমস্যা হচ্ছে বলো, বৃষকেতুর কোন জায়গাটা সমস্যা হচ্ছে? উক্তি বুঝতে পারছো না যে এটা বৃষকেতুর নাকি অনুসল্গ? হ্যাঁ, দেখো ওখানে অনেক চরিত্র আছে তো ওই জন্য বোঝা যায় না। আচ্ছা, আমি বৃষকেতুর একটা উক্তি বলছি আর অনুসর্গের একটা উক্তি বলছি। দেখো, বৃষকেতুর একটা উক্তি হচ্ছে যে অতিবান পলকে ঝলকে ধনুর গুণে প্রাণপণে আক্রমণ করি নারিলাম আঘাতিতে বীরে। মানে বৃষকেতু প্রবীরকে মারার চেষ্টা করছে কিন্তু মারতে পারছে না, কটিবান পলকে ঝলকে, তাহলে বৃষকেতু বান মারছে, বৃষকেতু বান, এই শব্দটা উল্লেখ, এই এই নোটটা মাথায় রাখবে, এই কি নোটটা, যে বৃষকেতু বান মারছে। আর অনুসাল্বের একটা উক্তি বলছি যে দানবীয় মায়া যত করিনু প্রকাশ হলো না বালকের স্বরে। তাহলে দানবীয় মায়াটা অনুসাল্ব, ঠিক আছে, আর বৃষকেতু হচ্ছে বান। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে।
হ্যাঁ, আমি যখন কোনো চরিত্র পড়ব, যেই আমি ওই জন্য বলছি যে বারবার মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলে কি হবে যে আমার এই জায়গাটা, আমি যে বৃষকেতু চরিত্র, তাহলে আমার বৃষকেতুতে চরিত্রের সমস্যা আছে, মানে বৃষকেতুর যতগুলো উক্তি আছে আমি আগে সব খুঁজে বার করে নেব। আমি নোট করে নিলাম বৃষকেতুর এই উক্তিগুলো আছে, এবার আমি কি নোট করব এইগুলো থেকে, যে বৃষকেতুর মুখ থেকে কোন কোন শব্দগুলো বেরোচ্ছে, আর অনুশাল্বের মুখ থেকে কোন কোন শব্দগুলো বেরোচ্ছে। অনুশাল্ব মানে মায়া, আর বৃষকেতু বান। আর সমস্যা আছে? না ম্যাম। ম্যাম যখন ওই নাটকগুলো পড়ি না, হ্যাঁ, যখন নাটকগুলো পড়ি তারপরেই আর কি মনে থাকে পড়ার সময় যে হ্যাঁ এটা এই চরিত্রের উক্তি, কিন্তু ওই এক সপ্তাহ পর আবার ভুলে যাই। 1 ঘন্টা পর নয়, আমি পুরো বললাম, উক্তিটা মনে না রাখলেও হবে, কিছু শব্দ ওখান থেকে তুলে নেব। একদম, যে তুমি আগে নেবে যে দেখো পুরো জনা নাটকে কিন্তু মাত্র কয়েকটা অঙ্কে তোমার বৃষকেতু অনুশাল্বের কথা আছে, তাই তো? তাই আমাকে দেখে নিতে হবে যে বৃষকেতু কোন কোন কথাগুলো বলেছে, কোন কোন উক্তিগুলো বৃষকেতু মুখ দিয়ে বেরিয়েছে। এবার বৃষকেতুর ওই উক্তিগুলোর মধ্যে থেকে আমি একটা করে শব্দ নেব, যাতে আমি বৃষকেতুকে চিনতে পারি। বুঝতে পারলে? যেমন আমি বললাম এই যে বৃষকেতু বান। আরেকটা দেখবে যে ওই শিবিরের পথে আছে তোমার ওই যে কেবা তুমি মহাশয় দেহ পরিচয়, আর কে তুমি শুভাকারী দেহ পরিচয়, এই দুটো লাইনের মধ্যে কিন্তু হেরফের করে দেয়। একটা বলেছে মধ্যমঞ্জরি, একটা বলেছে সাহা। আর কোন চরিত্র নিয়ে সমস্যা আছে? চরিত্রের সংলাপ নিয়ে? আর সমস্যা নেই তো তাহলে চরিত্রের সংলাপ নিয়ে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর নাটকের কোন কোন জায়গায় সমস্যা আছে আমি আরো একবার জিজ্ঞাসা করে নিচ্ছি, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। কারো সমস্যা নেই তাই তো? হ্যালো? না ম্যাম। না ম্যাম, ঠিক আছে। বুঝতে পেরেছো তাহলে সবাই? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আজ থেকে একটু বেশি বেশি করে মক টেস্ট দাও, দিয়ে নিজেকে যাচাই করো যে তোমার কোথায় সমস্যা হচ্ছে, তুমি আগে খুঁজে বের করো। নিজের দুর্বল জায়গাগুলোকে ধরো যে আমার এই জায়গাটায় সমস্যা আছে, সেই জায়গাটা বেশি বেশি জোর দাও। দেখো পুরো যে নাটক রয়েছে, দেখবে কিছু কিছু নাটক তোমাদের খুবই সহজ লাগবে, যেমন শাহজাহান নাটকে 31টা দৃশ্য আছে ঠিক কথাই, এইটা একটু সমস্যা, কিন্তু শাহজাহান নাটকের গানগুলো খুব সহজ, মনে রাখা যাবে, তাই তো? হ্যাঁ। এটাই হচ্ছে বিষয়, যে এই নাটকের গানগুলো সহজ, মনে রাখা যাবে। তাহলে আমাকে জনা নাটকের গানগুলো একটু বেশি করে দেখতে হবে। আর যখন পড়বে, কিনোট তৈরি করবে, তখন যতবার তুমি পড়বে, যতবার রিভিশন দেবে, ততবার লেখার চেষ্টা করবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভালো করে পরীক্ষা দিও। চলো, গুড নাইট। গুড নাইট ম্যাম। গুড নাইট ম্যাম। গুড নাইট।